তোমরা যারা এই ভিডিও দেখছো তাদের মধ্যে কেউ কেউ আছে এমন যারা এক বা একাধিকবার নেট পরীক্ষা দিয়েছে, আবার এমন অনেকে আছে যারা এই প্রথমবার নেট পরীক্ষা দেবে বলে ভেবেছো। তাই প্রথমে নেট পরীক্ষা বিষয়ে বেসিক কিছু কথা বলে নেওয়া দরকার। চলো শুরু করা যাক। নেট কথার ফুল ফর্ম হলো ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। এটি একটি সর্বভারতীয় পরীক্ষা। নেটের সমকক্ষ পরীক্ষা হলো সেট বা স্টেট এলিজিবিলিটি টেস্ট। এই দুটি পরীক্ষা মূলত MA পড়তে অথবা MA উত্তীর্ণ হয়ে দেওয়া যায়, তবে যে কেউ নেট পরীক্ষায় বসতে পারে না। নেটের ক্ষেত্রে MA তে জেনারেল ক্যাটাগরিদের জন্য ন্যূনতম 55% মার্কস পেতে হবে এবং SC ST OBC দের ক্ষেত্রে 50% মার্কস পেলেও নেট পরীক্ষায় বসতে পারে। নেট ও সেট পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় বা কোয়ালিফাইড করে তারা কলেজে পড়ানোর যোগ্যতা অর্জন করে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, নেট এবং সেট এক্সামের মধ্যে তাহলে মূল পার্থক্য কোথায়? এখন আমরা নেট এবং সেট এক্সামের মধ্যে মূল পার্থক্য বলার মাধ্যমে নেট এক্সামটি আরো ভালো করে বোঝার চেষ্টা করব। প্রথম পার্থক্য, সেট হলো একটি রাজ্য স্তরের এক্সাম যে পরীক্ষার পরিচালনা করে প্রতিটি রাজ্য। যেমন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে WBCSC ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন সেট পরীক্ষার আয়োজন করে থাকে। কেউ WB সেট উত্তীর্ণ হলে সে পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হওয়ার যোগ্যতা অর্জন করে। কিন্তু নেট জাতীয় স্তরের পরীক্ষা, তাই এটি পরিচালনা করে থাকে কেন্দ্রের কোনো সংস্থা, যেমন NTA ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা CBSE। কেউ নেট উত্তীর্ণ হলে দেশের যে কোনো কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হওয়ার যোগ্যতা অর্জন করে। আশা করি এই বেসিক পার্থক্যটুকু তোমরা বুঝেছো। দ্বিতীয় পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি সেট উত্তীর্ণ হয় তাহলে সে কেবল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হওয়ার যোগ্যতা অর্জন করে। তাই কেউ যদি সেট কোয়ালিফাইড করে তাহলে তার রেজাল্টে লেখা থাকে কোয়ালিফাইড ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনলি। কিন্তু নেটের ক্ষেত্রে এমনটা নয়। নেটের দুটি ভাগ বিদ্যমান, অর্থাৎ কেউ যদি নেট কোয়ালিফাইড করে তার রেজাল্টে লেখা থাকতে পারে কোয়ালিফাইড ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনলি, অথবা কারোর রেজাল্টে লেখা থাকতে পারে কোয়ালিফাইড ফর JRF অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনলি। অর্থাৎ নেট পরীক্ষার্থীদের মধ্যে কেউ কেবল কলেজে পড়ানোর যোগ্যতা অর্জন করতে পারে, আবার কেউ কলেজে পড়ানোর যোগ্যতা অর্জন করার সাথে সাথে কি করতে পারে না ফেলোশিপ পেতে পারে এবং PhD ভর্তি হওয়ার সুযোগ পেতে পারে। এখান থেকে মূলত নেট এবং সেট এক্সামের পার্থক্য। অর্থাৎ সেট এক্সামে এরকম কোনো JRF ফেলোশিপ নেই, যে ফেলোশিপটা কিনা UGCর মাধ্যমে দেয়া হয়ে থাকে এবং যেটি প্রতি মাসে দেওয়া হয়ে থাকে এবং এই JRF এর ফলে কেউ PhD করার সুযোগ পেতে পারে। আমরা এক্ষুনি বলেছি নেট পরীক্ষার ক্ষেত্রে দুটি ভাগ আছে, একটি হলো কোয়ালিফাইড ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনলি, অন্যটি হলো কোয়ালিফাইড ফর JRF অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনলি। কিন্তু এখানে আরো একটি আনন্দের বিষয় হলো যারা কেবলমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনলি এইভাবে কোয়ালিফাইড করে তারাও JRF ফেলোশিপ পেতে পারে, অর্থাৎ জুনিয়র রিসার্চ ফেলোশিপ পেতে পারে, তবে সেটি অন্যভাবে পেতে পারে। যদি সে SC স্টুডেন্ট হয় অথবা OBC অথবা মাইনরিটি হয় তাহলে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অনলি এইভাবে কোয়ালিফাইড করেও ফেলোশিপ পেতে পারে, PhD করার সুযোগ পেতে পারে। এই ফেলোশিপগুলি হলো NF-SC, NF-OBC, MA, NF। আশা করি তোমরা নেট ও সেটের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্যটি বুঝেছো। এখন নেট পরীক্ষার আরো কিছু বেসিক বিষয় নিয়ে কথা বলা যাক। তোমরা যারা ইতিপূর্বে দিয়েছো এগুলি জানো, যারা নতুন তারা জেনে নাও। নেট পরীক্ষার দুটি পেপার থাকে। পেপার 1 যেটি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে একই হয়ে থাকে। NTA নেট যে বিষয়গুলি নেট পরীক্ষা আয়োজন করে থাকে তাদের জেনারেল পেপারের একই সিলেবাস হয়ে থাকে। সেখানে মূলত 50টি প্রশ্ন এসে থাকে, যে প্রশ্নগুলির মান 2 নম্বরের, অর্থাৎ জেনারেল পেপার অর্থাৎ পেপার 1 বলা হয় যেটিকে, তার টোটাল মার্কস হলো 100 নম্বর। অন্যদিকে পেপার 2 যেটি হলো সাবজেক্ট পেপার, অর্থাৎ যে সাবজেক্টে তুমি নেট পরীক্ষা দিচ্ছ। যেমন কেউ যদি ফিলোসফিতে নেট দেয় তাহলে তার পেপার 2 হবে ফিলোসফি পেপার। ফিলোসফিতে 100টি কোশ্চেন থাকে, প্রতিটি কোশ্চেনের মান 2 নম্বরে, তাই পেপার 2 এর টোটাল মার্কস হলো
200 নম্বর, অর্থাৎ টোটাল নেট পরীক্ষা হয় 300 নম্বরের। এর মধ্যে ন্যূনতম 40% পাওয়া দরকার হয়। তবে SC ST এর ক্ষেত্রে 35% মার্কস পেলেও চলে। তবে মনে রাখতে হবে 40% পেয়ে কেউ নেট কোয়ালিফাইড করে না, 40% ন্যূনতম পেতে হবে। তাহলে কিভাবে নেট কোয়ালিফাইড করে? যতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে তার 6% নেট কোয়ালিফাইড করে থাকে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা দরকার যে JRF ফেলোশিপ অথবা নেট পাশের যে সংখ্যা সেটি প্রতিটি বছর চেঞ্জ হয়। কেননা কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে তার উপর নির্ভর করে নির্ধারণ হয় কতজন পরীক্ষার্থী নেট কোয়ালিফাইড করবে, কতজন JRF। এই ভিডিওতে আমি 3টি গুরুত্বপূর্ণ পন্থা নিয়ে আলোচনা করব, যে পন্থাগুলি অবলম্বন করে তোমরা যদি পড়াশোনা করো তাহলে ঘরে বসেই প্রিপারেশন নিয়েই নেট উত্তীর্ণ হতে পারবে। চলো শুরু করা যাক। তোমরা যারা নেটের সিলেবাস দেখেছো তোমরা জানো নেটের সিলেবাসটি অনেক বৃহৎ, তাই নেটের সকল বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে পড়াশোনা করে একজন পরীক্ষার্থীর ক্ষেত্রে পরীক্ষা দিতে যাওয়া সম্ভব নয়। তাই এমন অনেক প্রশ্নের উত্তর আমাদের করতে হয় যেগুলি অনুমান ভিত্তিক। আর অনুমানের উপর ভিত্তি করে কোনো প্রশ্নের উত্তর দিতে হলে সেই বিষয়ে আমাদের ন্যূনতম ধারণা থাকা দরকার। আর এই ন্যূনতম ধারণা পেতে সাহায্য করবে আমাদের নেটের সিলেবাস। অর্থাৎ কেউ যদি নেটের সিলেবাসটি পুঙ্খানুপুঙ্খভাবে পড়াশোনা করে যায় তাহলে সে নেটের সমগ্র বিষয় সম্পর্কে আংশিক ধারণা লাভ করবে। আর এই ধারণার উপর ভিত্তি করে এমন অনেক প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে পারবে। তাই নেটের সিলেবাসটি খুব ভালো করে আমাদের পড়তে হবে। একটি উদাহরণ দিয়ে বিষয়টি বলা যাক। তোমরা যারা দর্শন নিয়ে পড়েছো বা অন্য কোনো বিষয় নিয়ে পড়েছো, এমন অনেক বিষয় আছে যেটা কখনো নামই শোনোনি। যেমন গিলবার্ট রাইল, এই দার্শনিকের নাম অনেকেই শোনোনি। আবার অনেকেই ক্যাটাগরিক্যাল মিস্টেক এই শব্দটির নাম শোনোনি। এখন প্রশ্ন আসলো, ক্যাটাগরিক্যাল মিস্টেক এই কথাটির কথা কে বলেছেন? যেহেতু তোমরা এই বিষয়গুলির নাম শোনোনি তাই কোনো অনুমানই করতে পারবে না। কিন্তু কেউ যদি সিলেবাসটি ভালো করে পড়ে যায় তাহলে সে এতটুকু জানে যে গিলবার্ট রাইল ক্যাটাগরিক্যাল মিস্টেকের কথা বলেছেন। তাই অতি সহজে সে উত্তর দিতে পারবে যে এটি রাইল বলেছেন। এইভাবে যদি কেউ সিলেবাসটি খুব ভালো করে পড়ে যায় তাহলে সে এমন অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে যেগুলি সে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে আসেনি, কেবলমাত্র সিলেবাস পড়ে এসছে। দ্বিতীয় পন্থা সেই বিষয়গুলি ভালো করে পড়া যে বিষয়গুলি থেকে বেশি প্রশ্ন আসে। এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে রাখি। নেট পরীক্ষার ক্ষেত্রে তোমাদের 100% মার্কস কারোর পেতে হয় না, 100% মার্কস কেউ পায়ও না। আমাদের 60 থেকে 65% মার্কস পেলে নেট কোয়ালিফাইড করা যায়। আবার যারা SC ST OBC তারা 50 থেকে 58 বা 7% মার্কসের মধ্যেই নেট কোয়ালিফাইড করতে পারে। তাই আমাদের সেই বিষয়গুলি চুজ করতে হবে যে বিষয়গুলি পড়লে আমরা 60 থেকে 65% মার্কস অনায়াসে পেয়ে যাব। যেমন দর্শনের ক্ষেত্রে 9টি ভারতীয় দর্শন সম্প্রদায়, বুদ্ধিবাদী দর্শন সম্প্রদায়, অভিজ্ঞতাবাদী দর্শন সম্প্রদায় এবং পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান, এইগুলি থেকে মূলত 60 থেকে 65% মার্কস পেয়ে যাবে। তাই এই বিষয়গুলিকে তোমাদের খুব ভালো করে পড়তে হবে। এটি প্রায় দেখা গেছে নেট পরীক্ষা দিতে যায় তারা সেই বিষয়গুলি গুরুত্বপূর্ণভাবে পড়ে যায় যে বিষয়গুলি সম্পর্কে তারা কম জানে। আর এটি করতে গিয়ে তারা এমন কিছু বিষয়গুলি গুরুত্বপূর্ণভাবে পড়ে যে বিষয়গুলি থেকে প্রশ্ন কম আসে। মজার বিষয় হলো যে বিষয়গুলি তোমরা ইতিপূর্বে গ্র্যাজুয়েশন মাস্টার্স করেছো সেই বিষয়গুলি থেকেই মোস্টলি সব প্রশ্নই আসে। অর্থাৎ 80% প্রশ্ন সেখান থেকেই আসে যেগুলি তোমরা গ্র্যাজুয়েশন এবং মাস্টার্সে খুব ভালোভাবে পড়েছো। কিন্তু 20% প্রশ্ন এমন কিছু জায়গা থেকে আসে যেগুলি তোমরা গ্র্যাজুয়েশনে পড়োনি এবং মাস্টার্সেও পড়োনি। আর ছাত্রছাত্রীরা কি করে না এই 20% জায়গা কভার করতে গিয়ে
80% জায়গাগুলি যেগুলি তারা দক্ষ সেগুলি ভালোভাবে তৈরি হয় না। তাই সবার কাছে আমার অনুরোধ, যে বিষয়গুলি থেকে বেশি প্রশ্ন আসে, যে বিষয়গুলি তোমরা গ্র্যাজুয়েশনে মাস্টার্সে পড়েছো সেই বিষয়গুলি তোমরা ভালো করে তৈরি হও। বাকি যে 20% আছে সেগুলি যদি তোমরা তৈরি নাও হও তাহলেও তোমরা নেট কোয়ালিফাইড করবে। সুতরাং যে বিষয়গুলি তোমরা বেশি দক্ষ সেখান থেকে না একটাও প্রশ্ন ছাড়ে এমন ভাবে তৈরি হতে হবে, তাহলেই তোমরা নেট কোয়ালিফাইড করবে। তৃতীয় পন্থা, বেশির থেকে বেশি প্রশ্নের উত্তর সলভ করা। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পন্থা। কেবলমাত্র পড়াশোনা করে নেট পাওয়া প্রায় অসম্ভব, কেননা নেটের যে প্রশ্নের প্যাটার্ন সেটি আমরা ইতিপূর্বে অভ্যস্ত নই। তাই প্রশ্ন উত্তর সলভের মাধ্যমে সেই প্যাটার্ন সম্পর্কে আমরা ধীরে ধীরে অবগত হয়ে যাব। নেটের প্রশ্নগুলি বিশ্লেষণ করলে দেখা যায় যে এমন অনেক প্রশ্ন আছে যার উত্তর দুটি খুব কাছাকাছি, তার মধ্যে থেকে আমাদের একটি উত্তর সঠিকভাবে দিতে হবে। আর এটি আমরা তখনই দিতে পারবো যখন আমরা বেশির থেকে বেশি প্রশ্ন উত্তর সলভ করে যাব। যেমন তোমরা যারা দর্শন পড়েছো তোমরা জানো 4 ভাগ দর্শনের কথা, এবং 4 ভাগ দর্শন অনুমানকে প্রমাণ হিসাবে স্বীকার করে না, এটাও তোমরা জানো। এখন এখান থেকে প্রশ্ন আসলো বা প্রশ্ন ইতিপূর্বে এসেছে, 4 ভাগরা কেন অনুমানকে প্রমাণ হিসাবে স্বীকার করে না। সেখানে 4টি অপশন আছে, তার মধ্যে 2টি হলো, প্রথমটি অনুমান অভ্রান্ত নয়, দ্বিতীয় অনুমানের ক্ষেত্রে ব্যাপ্তি প্রতিষ্ঠা করা যায় না। এখন এই 2টি প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাচ্ছ খুবই কাছাকাছি, অর্থাৎ এই 2টি উত্তর কোনোটি সম্পূর্ণ ভুল নয়। আবার যে কোনো একটি তোমাদের উত্তর দিতে হবে, তাই যেটি সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেই উত্তরটি দিতে হবে। আর এটি কিভাবে আসবে, তোমরা যত বেশি থেকে বেশি প্রশ্নের উত্তর সলভ করে যাবে। আর এই 3টি টিপস জেনারেল পেপার এবং সাবজেক্ট উভয়ের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। তাই জেনারেল পেপার এবং সাবজেক্ট তোমরা যদি এইভাবে পড়ে যাও, আশা করি তোমরা বাড়িতে বসে পড়াশোনা করে নেট কোয়ালিফাইড করে যাবে। এর সঙ্গে অতিরিক্ত একটি বিষয় বলে রাখি, সেটি হলো নেটের জেনারেল পেপার বিষয়। নেটের জেনারেল পেপারের একটি খুব ভালো বই আছে যেটি তোমরা টেক্সট বই হিসাবে পড়াশোনা করে যেতে পারো। সেই বইটি হলো কেবিএস মদনের লেখা। এছাড়া দর্শনে যারা তোমরা এই ভিডিও দেখছো তারা ট্রুম্যান্সের প্রকাশনীর বই পড়তে পারো। এই বইগুলি খুব নেটের ক্ষেত্রে সহায়ক হবে।